আর কয়েকদিন পরেই সিজিএল এক্সাম। স্টুডেন্টদের প্রিপারেশন নিয়ে আমাদের খুব একটা টেনশন হচ্ছে না, যা দেখছি ওভারঅল। কিন্তু সমস্যাটা একটা অন্য জায়গায় ফেস করছি, জানেন তো। আমি জানি না অর্ণব স্যার বা কুমারজিৎ স্যার ক্লাসরুমে এই বিষয়টা স্টুডেন্টদের কাছে পাচ্ছেন কিনা। সেটা হচ্ছে ওরা এই যে এসএসসি সিলেকশন পোস্ট গেল, এখানে ভেন্ডার চেঞ্জ বা ভেন্যুর যে সমস্যা, এই নিয়ে কিন্তু খুব বেশি ডিমোটিভেটেড। আমি জানি না ওরা ক্লাসরুমে নিশ্চয়ই আপনাদেরকেও এই বিষয়গুলো জানাচ্ছে। এটা একটা ওভারঅল খুব প্রবলেম হচ্ছে। অর্ণব স্যার, আপনাকে স্টুডেন্টরা কি বলছে বলুন? একদম ঠিক বলেছেন পলাশ স্যার, এই বিষয়ে আমি সম্পূর্ণ একমত। স্টুডেন্টের দিক থেকে একটু ভাবি, আর আমি যদি ওদের জায়গায় থাকতাম আমি ওদের সঙ্গে সমব্যথী, এবং নিশ্চয়ই আমরাও তাই। একটা সমস্যা হচ্ছে এই যে বেশ কিছু পরিবর্তন, যে পরিবর্তনগুলো কিছুটা টেকনিক্যাল আর কিছুটা এই ভেন্ডার চেঞ্জের পরে যেটা হয়েছে। যেমন বললেন যে ভেনিউ পরিবর্তন, একদম কোয়েশ্চেন প্যাটার্নে একটা আমূল পরিবর্তন, সেসব রয়েছে। এই যে চারিদিকে নেগেটিভ একটা অ্যাটমসফিয়ার, সেটাকে কাটিয়ে উঠতে গেলে যে মানসিক শক্তি দরকার হয়, সেটা হয়তো অনেকের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, ডিফোকাসড হচ্ছে। আপনাকে ইন্টারাপ্ট করে একটু বলবো অর্ণব স্যার, ভেন্যু পরিবর্তনটা কিন্তু একটা খুব বড় ইস্যু। মানে বাড়ি থেকে তার 150 কিলোমিটার 200 কিলোমিটার ডিস্টেন্সে যদি এক্সাম দিতে যেতে হয়, মানে একটা স্টুডেন্টদের কাছে এটা সত্যি খুব সমস্যার জায়গা। একদম একদম অস্বীকার তো করার উপায় নেই। তাকে তো মেন্টাল হ্যাজার্ড, তার সঙ্গে সঙ্গে তার এই ফিজিক্যাল এক্সহশন, তার সঙ্গে একটা ফিনান্সিয়াল দিকও কিন্তু থেকে যায়। দারুণ দারুণ ঠিক বলেছেন। এটার জন্য ওদেরকে তো কিন্তু আমার মনে হয় এই বিষয়গুলো তো এই মুহূর্তে আর 10-12 দিন পর সিজিএল এক্সাম, ঠিক। মানে তখন পরীক্ষার্থীর এই বিষয়গুলো যদি বেশি মাথায় ঘোরে, তাহলে এক্সামটার ওপর কিন্তু খুব মানে কি বলবো, হ্যাম্পার হওয়ার একটা জায়গা থেকে যাচ্ছে। কুমারজিৎ স্যার কি মনে করছে? না, কিছুটা তো এফেক্ট পড়েছেই ওদের, ঠিক আছে, কিছু করার নেই। যেটা আপনি বললেন যে অতটা দূরে গিয়ে পরীক্ষা দিতে হতে পারে, এই ভয় ভীতিটা কিন্তু ওদের মধ্যে থাকছে। কিন্তু এখন আমাদের কাছে হাতে যেটুকু সময় আছে সেটাকে তো কাজে লাগাবার কথা আমাকে ভাবতে হবে। তো আমি যদি এখন এই দুশ্চিন্তাটা বেশি করি, তাহলে কিন্তু আমার পড়াশোনাটাতে অসুবিধা হবে, হ্যাঁ কি না? তাহলে এই সময় আমাকে একদম ফুল ফোকাস করতে হবে আমার প্রিপারেশন, কি এই কটা দিন আমার হাতে আছে আমি কিভাবে কাজে লাগাবো। একদম একদম, মানে বিষয়টা যেটা উপলব্ধি করছি অল ইন্ডিয়া বেসিসে, এই যে ভেন্ডার চেঞ্জ, ভেন্যু, মানে এত দূরে এক্সাম সেন্টার, এই বিষয় নিয়ে তো একটা প্রোটেস্ট চলছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও সেই নিয়ে কথা হচ্ছে। আমরা এডুকেটাররাও সেই জায়গাটা লক্ষ্য রেখে টুইটার, মেল স্টুডেন্টরাও করছে। কিন্তু যদি সম্পূর্ণ চিন্তাভাবনাটা আমাদের মানে এই বিষয় হয়ে যায়, মানে এত দূরে কিভাবে পরীক্ষা দেব, বা এই যে ভেন্ডার চেঞ্জ হলো, কোয়েশ্চেন প্যাটার্ন কী ধরনের হবে। ধরুন আপনার কুমারজিৎ স্যার ম্যাথ একটা খুব ভাইটাল সাবজেক্ট, অর্ণব স্যারের ইংলিশ, আমার এখন যেটা সিজিএল মেন্সের রিজনিং অ্যাড হয়ে যাওয়ার পর থেকে এটাও একটা গুরুত্বপূর্ণ। তো এই সাবজেক্টগুলোর সঙ্গে জিএস থাকছে। তো সেখানে একটা প্রিপারেশনের বড় জায়গা। আমি সারা বছর ধরে পড়াশোনা করছি, করার পর যদি শুধু এই নিয়ে ভাবি যে এত দূরে পরীক্ষা দিতে যেতে হবে। ইনফ্যাক্ট আমি তো আমার স্টুডেন্টদের এটা বললাম যে চাকরি পাওয়ার পর তো ঘরের কাছে পোস্টিং হবে এরকম বিষয় নয়। তো চাকরি করতে যদি আমার মেন্টালিটি থাকে আমি যে কোনো স্টেটে যেতে পারি, তাহলে আমি এই আমার কমফোর্ট জোনটা থেকে একটু বেরোই। মানে এছাড়া তো উপায় নেই। আমরা ডেফিনেটলি চেষ্টা করব যাতে আমাদের এক্সাম সেন্টারগুলো আমরা আগে যেরকম হতো, মানে রিচেবল জায়গা, এই বিষয়গুলো থাকে। আরও কিছু টেকনিক্যাল প্রবলেম ওরা বলছে যে এক্সাম সেন্টারে ঢুকেও ফেস করছে হয়তো। অর্ণব স্যার, এই বিষয়গুলো শুনেছেন তো? নিশ্চয়ই নিশ্চয়ই। একটা হচ্ছে যে প্রেফার্ড সিটি না পাওয়া, সে তো আছে। এক্সাম সেন্টারে গিয়ে দেখা যাচ্ছে ভেরিফিকেশনের সময় ভেরিফিকেশন হচ্ছে না। বৈধ ক্যান্ডিডেট, সে ফুল প্রিপারেশন নিয়ে এসছে, কিন্তু তার পুরোপুরি প্রিপারেশন থাকা সত্ত্বেও সে ডিবার্ড হলো, পরীক্ষা দিতে পারছে না। একদম খুবই খারাপ। নিশ্চয়ই খারাপ। সেন্টারগুলোর যে কন্ডিশন এক একটা জায়গায় তো খুবই মারাত্মক শোনা যাচ্ছে। পাশে বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছে, একদম সেসবও শোনা যাচ্ছে, কনসেন্ট্রেট করতে পারছে না। আরও প্রবলেম হচ্ছে ব্ল্যাঙ্ক অ্যাডমিট কার্ড।
অর্থাৎ অ্যাডমিট কার্ডে সমস্ত ইনফরমেশন দেওয়া সত্ত্বেও একটা ব্ল্যাঙ্ক ব্লাড অ্যাডমিট কার্ড আসছে। ভাবা যায় মানে বুঝে এই নিন। বিষয়গুলো সত্যি একটা ভয়ঙ্কর, মানে স্টাফ সিলেকশন কমিশনের একটা এক্সামের থেকে এই বিষয়গুলো আনএক্সপেক্টেড। মানে আর এতে মানে স্টুডেন্টরা তো সমস্যায় পড়ছে, আর সমস্যায় পড়ছি আমরা। এই যে সারা বছর ধরে স্টুডেন্টদেরকে তৈরি করা, আমাদের রাত জেগে বানানো নোটস, আমরা যে স্ট্র্যাটেজি মেক করছি, তাহলে এগুলো তো অ্যাকচুয়ালি আলটিমেট বিফলে চলে যাবে। এক্সপেকটেশন তো আমাদের থাকে, সেই এক্সপেকটেশনটা হয়তো কোথাও না কোথাও গিয়ে একটু কমে যাচ্ছে, একটা ভয় কাজ করছে। ভয় শুধু ওদের নয়, হয়তো আমাদেরও। ভয়ের থেকে টেনশন, যে সারা বছর পর যে স্টুডেন্টটাকে বুঝতে পারছি যে একটা ডিজার্ভিং ক্যান্ডিডেট, এ বছরই হয়তো তার একটা ভালো খবর হওয়ার জায়গা সম্ভাবনা থাকছে। কিন্তু স্যার 365 ডেজ আমরা যে লেবারটা দিলাম, ওরা যে এফর্টটা দিল, এখন এই কটা দিন এইগুলো ভেবে সেটাকে নষ্ট করে দেবো? একদমই না স্যার। একদম সঠিক কথা বলেছে। আসলে এটা তো টি-20 ম্যাচ নয়, এটা টেস্ট ম্যাচ। অর্থাৎ আমাদের কথায় বললে সারা বছর ধরে করা, তাও আবার কি শুধু পরীক্ষা কিছু ইনফরমেশন নেওয়া তা না, তার মেন্টাল সেটআপ সেটা ধরে রাখা। তো সেটা এই পরিবর্তন যেটা আমরা সবাই ধরে নিচ্ছি এবং আশা করছি সাময়িক, তার জন্য একজন ক্যান্ডিডেট যে প্রিপেয়ার্ড ক্যান্ডিডেট সে বিফলে যাক, বিপথে যাক নিশ্চয়ই চাইবো না। একদম। এবং স্যার যেটা আপনি বলছিলেন যে আমাদের এটা নিয়ে যে বিষয় বলার ওদেরকে মোটিভেশন ঠিক রাখার একদম। জন্য, হ্যাঁ সেটা নিয়ে একটু অ্যাকচুয়ালি মোটিভেশনের যে জায়গাটা আসছে, মানে দেখুন, এটা আমার বিশ্বাস হয় আপনারাও মানবে, সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট ওয়ে। কিন্তু স্টুডেন্ট লাইফে এই সেলফ মোটিভেশন আমরা নিজেরা কতটা করে উঠতে পারি, মানে আমাদেরই কিন্তু আমরা যেরকম ওদেরকে বলছি যে উইকলি টেস্ট দিতে হবে, ওদেরকে যেরকম বলছি মান্থলি মক দিতে হবে, ওদেরকে যেরকম বলছি রেগুলার ওয়াইজ যেখানে ডাউট আছে আমরা যে ডাউট ক্লিয়ারিং সলভ দিচ্ছি, অনেকটা আমরা আইসি পক্ষ থেকে ওদেরকে প্রেসারাইজ করি খুব বেশি করে পড়াশোনার সঙ্গে টাচে থাকা। কিন্তু তাহলে আমরা যখন এটা করছি, মানে পড়াশোনার এনভায়রনমেন্টের মধ্যে ওদের নিয়ে এসে প্রেসারাইজ করে পড়াশোনা করে রেজাল্ট বার করার চেষ্টা করছি, তাহলে আমাদেরকেই কিন্তু এই কর্তব্যটা আলটিমেট হয়ে দাঁড়ায় যে ওই মোটিভেশনের জায়গাটাও আমাদেরকেই এই দায়িত্ব নিয়ে নিতে হবে, হ্যাঁ কি না? দারুণ বলেছেন স্যার, একদম ঠিক কথা। কুমারজিৎ স্যার হয়তো মানবেন, আসলে আমাদের যারা ক্যান্ডিডেট তাদেরকে এই সারা বছর ধরে তাদের পিছনে লেগে থেকে তাদের মাইন্ডসেট ঠিক করা প্লাস আমাদের নিজেদের মাইন্ডসেট ঠিক রাখা, এখানে একটা বড় ভূমিকা পালন করেছে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের এই সায়েন্টিফিক স্টাডি স্ট্রাকচার, যেখানে এক মুহূর্তের জন্য ওদের ফোকাসের বাইরে বার করছি না। প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আমরা যেভাবে টেস্ট অর্গানাইজ করছি, এবং আপনারা যারা দিনরাত লেগে থাকছেন তাদেরকে যাতে মেন্টালি হারিয়ে না যায়। স্যার শুধু আপনারা বলছেন কেন, কারণ আপনার মতো ইংলিশ সাবজেক্টে আমি দেখেছি আপনি পার্সোনালাইজ ওদের ডাউট ক্লিয়ারিং সেশন দিয়েছেন ব্যক্তিগতভাবে। কুমারজিৎ স্যারের ম্যাথেও দেখেছি, ক্লাস হয়ে যাওয়ার পরও বেশ কিছু স্টুডেন্ট বসে আছে স্যারের কাছ থেকে ডাউট সলভ করবে, এই যে বিষয়গুলো। তো এত যে পরিশ্রম, সেই জায়গাটাকে শুধুমাত্র আমাকে 150 কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হবে এই কারণে আমরা নষ্ট হতে দেবো স্যার? অসম্ভব। আর আরেকটা কথা স্যার আমি ইন্টারাপ্ট করেই বলছি, আমাদের স্টুডেন্টরা তো আছেই, কিন্তু শুধু কি আমি আমাদের স্টুডেন্টদের জন্যই ভাববো, বাইরের স্টুডেন্টদের জন্য কিছু বলবো না? তারা কিভাবে নিজেদেরকে এই জায়গাতে ধরে রাখবে রিদিম? কারণ আমরা তো টিচার, আমাদের উচিত। দেখুন পলাশ স্যার, আমরা টিচার মানুষ, আমরা কোথায় পড়াচ্ছি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এটা মনে রাখতে হবে, যেহেতু আমরা টিচার, স্টুডেন্ট আমাদের কাছে সবাই প্রত্যেকেই আমাদের কাছে অ্যাসপিরান্ট, তারা যাতে সাকসেস পায় এটাই আমাদের টার্গেট থাকবে। আমরা যেখানেই কাজ করব সেটা আমাদের সবসময় ফার্স্ট প্রায়োরিটি থাকবে। তাই এখন বিষয়বস্তু হচ্ছে এরকম একটা পরিস্থিতি হয়েছে, তার জন্য আমরা ওরিড, স্টুডেন্টদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করছে। কিন্তু আমি বারবার যেই জায়গাটা স্টুডেন্টদের বলছি, আমি এখনও ক্লাসে যাচ্ছি, এখনও স্টুডেন্টরা ক্লাসে আসছে, লাস্ট মিনিট সাজেশন যেটা পাচ্ছে বা যাদের যেগুলো ডাউট আছে সেগুলো ক্লিয়ার করছে। আমি ওদেরকে যেটা বলছি যে এখন
অন্য কিছু চিন্তা ভাবনা করার সময় নয়। ঠিক আছে, পরিস্থিতি খারাপ, কিছু প্রবলেম ফেস করতে হতে পারে, কিন্তু সেই প্রবলেমটা শুধুমাত্র কি সেই ক্যান্ডিডেট ফেস করবে? এটা তো সবাই করবে। তাহলে কম্পিটিশনে যখন একটা কোশ্চেন টাফ হয়, তখন সেই টাফ কোশ্চেনটার সম্মুখীন সবাই হচ্ছে, সেরকম এই পরিস্থিতিটা টাফ, তো এটার সম্মুখীন সবাই হচ্ছে, তো এটাকে ওইভাবে নিতে হবে। দারুণ বলেছে। কোয়েশ্চেন টাফ যদি আমরা ভেবে নিই কোনো কোয়েশ্চেন টাফ, সেটা সবার জন্যই হয়তো টাফ, বা যারা সেই মাইন্ডসেট, সেই প্র্যাকটিস, সেই প্রিপারেশন নিয়েছে তার জন্য টাফ নয়। তাহলে সিচুয়েশন যদি টাফ হয়, তাহলে তার মাইন্ডসেট, তার প্রিপারেশন কিন্তু সিচুয়েশনকে টাফ হতে দেবে না, সাকসেস তারই আসবে। চ্যালেঞ্জিং মাইন্ডসেট, একদম, যেটা আমরা প্রত্যেক সময় ফোকাস করে থাকি, একদম, তাই তো স্যার? অ্যাকচুয়ালি আমার মনে হয় কম্পিটিটিভে তফাৎটা মানসিকতাই করে। মানে আমি একটা জাস্ট অন্য একজন ভদ্রলোকের কথা বলবো, আমার এক কোটটা খুব মনে আছে, যে কোনো যুদ্ধ হাতিয়ার জেতায় না, জেতায় যোদ্ধার মানসিকতা। তো আলটিমেট আমাদের এই মানসিকতার জায়গা থেকে না খুব বেশি স্ট্রং হতে হবে। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, দেখতেও ভালোবাসি। আমার একটা জিনিস মনে আছে, একটা টেস্টে অনিল কুম্বলের চোয়ালটা ভেঙে যায়, ভেঙে গেছিল। ওই পরিস্থিতিতেও কিন্তু তখন আমাদের মনে হয় সৌরভ গাঙ্গুলি মনে হয় ক্যাপ্টেন ছিল, তো অনিল কুম্বলে কিন্তু ওই অবস্থাতেও দাদাকে বলেছিল যে তুমি আরেকটা এন্ড দেখো, ওইদিকে কে বল করছে, এই এন্ডটা আমি সামলে নেবো। স্যার অত দূরে যাবেন কেন? এই শেষ হওয়া লাস্ট টেস্ট ম্যাচটার কথা ভাবুন, ইন্ডিয়া অস্ট্রেলিয়া, কি উদাহরণ ক্রিয়েট হয়েছে। একটা পা ছাড়া ব্যাট করতে নেমেছে ঋষভ পন্থ, হাত ছাড়া ব্যাট করতে নেমেছে ইংল্যান্ডের প্লেয়ার। তাহলে তারা তো কোনো অজুহাত খোঁজেনি। সমস্যা আছে, সমস্যার মতো করে আমরা সেটা চেষ্টা করব সবাই মিলে, যেভাবে হোক সেটাকে ওভারকাম করতে হবে। কিন্তু লক্ষ্য যখন অনেক দূরে, সব স্টেশনে থামতে নেই, সেই জায়গাটা আমাদের মাথায় রেখে প্রিপারেশন নিতে হবে। এবার আমি একটা অন্য কথা বলবো। অর্ণব স্যার, এই যে আর কয়েকটা দিন পরীক্ষা বাকি, শেষ মুহূর্ত এসে আপনি সব স্টুডেন্টদের এই আপনার যে সাবজেক্ট ইংলিশ, এটা কিভাবে বলবেন যে এই লাস্ট কয়েকদিনে কিভাবে তারা প্রিপারেশনটা একটু করবে? খুব মানে যথোপযুক্ত একটা প্রশ্ন করেছেন পলাশ স্যার, যে হাতে আর কটা দিন মাত্র বাকি। এর মধ্যে ইংলিশ সাবজেক্টটা তো তারা পড়ে আসছে দীর্ঘকাল ধরে, এক্সামিনেশনের প্রিপারেশন এখান থেকে নিয়েছে। তো এই মুহূর্তে তারা কি করবে? শুধু আমাদের যারা ক্যান্ডিডেট আছে তারা কেন, সবাই যারা যারা দিচ্ছে পরীক্ষা। এখন আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, মূল উদ্দেশ্য একটা, হাতে যতটুকু সময় আছে PYQ বেসড কিছু প্র্যাকটিস সেটস, সম্ভব হলে কিছু মডেল সেট দেওয়া, এবং সেটা এক্সাম অ্যাটমসফিয়ার, অর্থাৎ সে প্র্যাকটিসটা যদি অফলাইন না করে অনলাইন করা যায়, অনলাইন মক বেশি করে দেওয়া, যাতে করে ওই যে ক্লিক করা, ক্লিকের পর স্ক্রল করতে গিয়ে কি অসুবিধে হচ্ছে, কি সুবিধে হচ্ছে, এই ব্যাপারগুলো বুঝে নাও। আপনি বলতে চাইছেন যে মোবাইলেও না, একদম মেশিনে বসে হাতে মাউসটা যেন থাকে, হ্যাঁ। আর আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আমি স্টুডেন্টদেরকে মাঝে মাঝে বলি যে আমাদের মানে মাইন্ডসেটটা কীরকম হবে যখন আমরা পরীক্ষাটা দেব। 60 মিনিট টাইম, 100 কোয়েশ্চেন্স, হার্ডলি কত টাইম পাবো আমি ম্যাথসে? 20 মিনিট। যদি আমি 20 মিনিট নিই, আপনার সাবজেক্ট রিজনিংয়েও যদি 20 মিনিট লাগবেই, তাহলে 40 মিনিট তো ওখানে চলে গেল। আপনার যদি 15 মিনিট বলি ইংলিশে, তাহলে জিএসেরও তো 25টা কোয়েশ্চেন আছে, তার মানে টাইম খুব কম। আমরা যদি প্র্যাকটিসটাই ওইভাবে করি যেভাবে আমি পরীক্ষাটা দেব, অর্থাৎ আমার হাতে মাউস থাকবে, আমার মনে হয় যদি এই প্র্যাকটিসটা করি তাহলে আমাদের মাউসটাই বেশি কাজ করবে, পেনটা কম। একদম কি সঠিক কথা। আমরা এটা বেশি চালাবো, এটা কম চালাবো, আমাদের টার্গেট হবে ওটাই। একদম মিনিমাম কতটা পেন ইউজ করে আমরা ম্যাক্সিমাম কতটা অ্যানসার দিতে পারি, এটাই টার্গেট হওয়া উচিত, চ্যালেঞ্জ। এক্ষেত্রে একটা জিনিস আমার যেটা মনে হয়েছে করতে করতে, যে যতটুকু সময় বাকি, এই যে আমি বললাম PYQ, এটা সব সাবজেক্টের ক্ষেত্রে তাই, নতুন করে কিছু বলার নেই, সেক্ষেত্রে তাই বটে। নতুন কিছু অ্যাড না করে অন্তত এইটা সময়ের মধ্যে শেষ করতে পারছি কিনা, এবং ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট সে তার কোন জায়গায় প্রবলেম আছে, খামতি আছে, তার কোথার থেকে উইক পয়েন্ট, কোন পার্টে তার কম হচ্ছে, জিএসএ নাকি জিআইতে, কোথায়, সেটাকে আইডেন্টিফাই করে সেটার উপর যদি একটু বেশি নজর দেওয়া যায়, তো সেটা খানিকটা কার্যকরী হবে বলে আমার ধারণা। আমি এখানে একটা কথা বলবো, স্যার
কুমারজিৎ স্যার যেটা বললেন বা আপনিও যেটা বললেন, যে স্টুডেন্টদের অবশ্যই অনলাইন মক, যেটা মোবাইল না, মেশিনের সামনে মানে ডেস্কটপ ল্যাপটপ এর সামনে বসে কম্পিউটারে দিতে হবে, যেহেতু সিবিটি এক্সাম। আমি আরেকটা কথা স্টুডেন্টদের বলি, এখানেও যখন কথা উঠলো আরেকবার আপনাদেরকে বলি, অনেক স্টুডেন্টের এই মক দেয় তারা, কিন্তু তারা মকটা দেয় ঠিক রাত্রি 12টার সময় শুরু করলো মক দেওয়া, হাতে অনেক সময়, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি স্টুডেন্টদের বলি, তোমরা কিন্তু দিনের বেলাতে সকাল 10টা, দুপুর 12টা, দুপুর 2টো এই সময় মক দাও। কেন? কারণ এক্সামটা ওই সময় হবে। এক্স্যাক্টলি, তাই না? এক্সামটা ওই সময় হবে, রাত্রি 12টা নয়। তুমি যখন মেশিনের সামনে কোয়েশ্চেন দেখবে, তখন তোমার পিটুটারির খেলাটা 12টার সময় সকালে আনতে হবে, রাত্রির 12টা নয়। তখন তো তোমার মনে হবে, ইস, এটা যদি রাত্রির 12টা হতো, আমি কত প্র্যাকটিস করেছি, মকে কত নাম্বার পেয়েছি। এটা কি আমি একদম ঠিক গাইড করি না? আপনারা কি বলেন? নিশ্চয়ই পড়া স্যার। দেখুন কুমারজিৎ স্যার, একই জায়গায় আমরা কিন্তু আবার ঘুরে ফিরে সেই আসছি, সেই আমাদের যে বায়োলজিক্যাল ক্লক যেভাবে তৈরি, একদম। তো পরীক্ষার ক্ষেত্রেও যদি সেই ক্লকটাকে সেট করতে একদম। পারি, অর্থাৎ যথোপযুক্তভাবে আমার যে সময়ে পরীক্ষা 3 শিফটের কোথায় পড়বে আমি জানি না, তো একদম সেই শিফট আমার পসিবল শিফট অনুযায়ী যদি আমি প্র্যাকটিস করি, অর্থাৎ সেই কমফোর্ট জোন থেকে বেরোতে হচ্ছে। একদম। তাহলে লাস্ট মিনিট যে প্রিপারেশনের ইংলিশের কথা বলছেন, আপনি তো বললেন, এর সঙ্গে আর কিছু আপনি স্টুডেন্টদের টিপস দিতে চাইবেন? হ্যাঁ, অবশ্যই এই জায়গাটার ব্যাপার আছে, মজার ব্যাপার আছে। ইংলিশের আমরা মোটামুটি সবাই জানি যে স্যার ভোক্যাব পার্ট আর তার সাথে যেটা রয়েছে কনসেপচুয়াল পার্ট, এর বাইরে কিছু নেই। প্রবলেমটা যেটা বেশি আসে সাধারণত আসে ভোক্যাব পার্ট থেকে। সো ভোক্যাব পার্টটা আমরা কি করে ডিল করব, এত ভাস্ট সিলেবাস। তো আমার এখানে বক্তব্য একটা, নতুন করে কোনো কিছু আমি ইনপুট নেব না, একদম। কারণ ব্রেন অলরেডি আমার যা নেওয়া নিয়ে রেখে দিয়েছে। এবার বাফারিং এর জন্য আমায় টাইম দিতে হবে। যেটা করতে হবে, যে শেখাটা আমার হয়ে আছে ভোক্যাব পার্টসের, সেটাকে একবার ঝালিয়ে নেওয়া। স্পেশালি যেটার দিকে নজর দেব, যেভাবে আগে একটা স্পেলিং সরাসরি লিখতে দিত, 4টে স্পেলিং দিয়ে দিত, কোন স্পেলিংটা অপশন হবে। এখন কি দিচ্ছে, একটা সেন্টেন্সে একটা গ্যাপ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেখানে কি ওয়ার্ড হবে সেটাও বলে দিচ্ছে। একদম। বলে দিয়ে বলছে যে ওয়ার্ডটা হবে তার কোন স্পেলিংটা ঠিক সেটা বলতে। এই যে চেঞ্জেস গুলো আছে, অর্থাৎ আমি যদি একটু খেয়াল করে দেখি 24, 23 থেকে 24-এ কি চেঞ্জটা হলো, সেটার দিকে নজর রেখে যদি আমি দেখি, স্পেশালি ভোক্যাব পার্টসের প্রবলেম গুলো, তাহলে হয়ে যাবে। আর কনসেপচুয়াল পার্টে এই যে বলছেন আর কি, মানে 23 থেকে 24, 22 থেকে 23, এই চেঞ্জগুলো ধরাবার জন্যই তো আমরা আমাদের স্টুডেন্টদের এত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করাই, এত ডিসকাস করাই। মানে আপনি যে কথাটা বলছেন, সেম কোয়েশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে বলছে। এবার যদি আমরা পিওয়াইকিউ সলভ করি, তাহলে কিন্তু আমরা প্রিপেয়ার্ড যে আচ্ছা কোয়েশ্চেনটা এলে বুঝে যাবো যে এটা প্যাটার্নটা, না হলে তখন হয়তো একটু পড়ে ব্যাপারটা কি হলো, মানে সময় চলে যাবে, একদম। মানে আপনাদের কথা ধরেই বলি, এক্সাম হলে নতুন কিছু যেন না দেখতে হয়, এটাই আমাদের কনসেপ্ট হওয়া উচিত। যেমন স্যার একটা কথা বলি এখানে, 200 নম্বরের পরীক্ষা, লাস্ট ইয়ার কাট অফ মনে হয় 153 সামথিং কিছু একটা এসেছিল, ঠিক আছে? 153, তাহলে আমাদেরকে টার্গেট তার থেকে একটু বেশি রাখছি, 155 to 60। তার মানে আমাদের 160 করতে হবে। এটা যেমন আছে, আমরা 40 মার্কস ছাড়তে পারি, এটা আছে কি নেই? হ্যাঁ, তাহলে এই যে আমার যেই কোয়েশ্চেনগুলো আমার কাছে একদম আননোন, ফার্স্ট পেয়েছি, আমরা যাবোই না ওটাতে, টাইম ওয়েস্ট করবোই না। ওই 40 কোয়েশ্চেন আমার হাতে আছে, ওগুলো কিন্তু ওই কোয়েশ্চেনগুলো, কিন্তু যেই প্রিপারেশনটা আছে সেটা নিয়েও কিন্তু 160 করা যায়। তো সেই জন্য ওই জায়গাতে আমাকে ফোকাস করতে হবে। মানে আমাকে ফুললি কনফিডেন্ট থাকতে হবে যে আমি জানি, পারি, আমি কাট অফ ক্লিয়ার করতে পারবো। স্যার আপনার যে সাবজেক্ট ম্যাথ, মানে এটা নিয়ে প্রচুর স্টুডেন্টদের তো একটা বিষয় থাকে স্যার, ক্লাসরুমেও ফেস করে। মানে আমরাও ক্লাসরুমে ঢুকলে স্টুডেন্টরা বলে, স্যার ম্যাথ সবই হচ্ছে, ইংলিশও ভোকাব বেশ কিছু পড়ে নিয়েছি, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা এখন একটু সমস্যার জায়গা, সিলেকশন পোস্ট যে এক্সাম হলো তাতে সমস্যা হয়েছে, কিন্তু ম্যাথ চিরকালীন সর্বাঙ্গীন একটা সমস্যা স্টুডেন্টদের, বেশ কিছু স্টুডেন্টদের মধ্যে দেখা যায়। স্যার এটার জন্য আপনি কি বলছেন এই লাস্ট মুহূর্তে? লাস্ট মুহূর্তেরটাই বলছি আমি, কারণ পুরোটা তো বলা যাবে না এই মুহূর্তে, সাবজেক্টটা এরকম সাবজেক্ট আছে। লাস্ট মুহূর্তে এটাই বলবো, স্যার যেটা বলছেন তার সাথে আমি এগ্রি করছি। ওনার সাবজেক্টটা যেটা বললেন, উনি বললেন ভোকাবস পার্টটা দিয়ে, যে ওটা নতুন করে আর তৈরি করা যাবে না। আমার ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার আছে, ঠিক আছে? দেখুন, দুটো সাবজেক্ট
ইভেন আপনার জিআইটাকেও আমি সেম বলি, এটা কিন্তু স্কিল। এই স্কিল কিন্তু যে কোনো দিন ডেভেলপ করা যায় না। আজকে আমি যদি বলি যে পলাশ স্যার আপনার ইচ্ছে করছে আপনি একটু তবলায় একটা কিছু আমার তিতালটা একটু শোনান, হ্যাঁ আপনি কি পারবেন? যদি আপনি না বাজান সম্ভব নয়, আমি আপনাকে থিওরিটিক্যাল নলেজটা দিলেও আপনি পারবেন না। ম্যাথসের ক্ষেত্রেও তাই, আমি যেটা জানি এবং যেটা প্র্যাকটিস আমি করেছি আমি সেটাই কিন্তু সময়ের মধ্যে নামাতে পারবো। আমি একটাই বলবো, এই মুহূর্তে নতুন কোনো জিনিস করার মতো জায়গায় কেউ নেই, যেটুকু টাইম আছে। তাহলে তুমি যেগুলো করেছো, যেগুলোতে তুমি কনফিডেন্ট, সেগুলোকে বারবার প্র্যাকটিস করো, যাতে ওই প্রবলেমটা করতে অন্তত তোমার সময় নষ্ট না হয়, ওটা করতে না তোমাকে ভাবতে না হয়। যখন আমি আমার 25টার মধ্যে 20টা অঙ্ক যেটা আমি কনফিডেন্ট সেটা আমি খুব ফাস্ট করব, তখনই আমি কিন্তু ওই বাকি 5টা কোশ্চেন যেটা জানি না সেটা নিয়ে ভাববার সময় পাবো। আমি এটাই বলবো, যেটা জানো সেটাকে আরো প্র্যাকটিস করো, সেটাতে আরো দক্ষতা অর্জন করো। মানে এটা ছাড়া তো স্যার পরীক্ষার আগে মানে নতুন করে শিখছে এই জায়গাটা নেই। আর একদম যারা নতুন ধরুন এই প্রিপারেশান নেওয়া শুরু করেছে তাদের কাছে তো এখন অনেকটাই অজানা থাকবে, সেটা স্বাভাবিক, মানে এটা ওদের কোনো দোষ নেই, এই শুরু করেছে, তারা অলরেডি পরীক্ষায় এক্সামের জন্য অ্যাপিয়ার হচ্ছে। তো তাদের উদ্দেশ্যে যেটা মনে হয় যে তোমরা এই পরীক্ষাটা দিয়ে হতাশ হও না, তোমরা নিজেরাও জানো তোমরা এখনো ফুললি প্রিপেয়ার নও, তো একটা এক্সপিরিয়েন্স তো গ্যাদার হচ্ছেই, তার সঙ্গে তোমরা বুঝতে পারছো, মানে নিজেকে চিনতে পারছো যে আমাকে আরো কিভাবে পড়তে হবে, আমি ইংলিশটা কিভাবে পড়বো। আর যেটুকু আমার প্রিপারেশন আছে সেটার উপর বেস করে গিয়ে আমি কতটা স্কোর করতে পারি, এটাও কিন্তু একটা কনফিডেন্স দেবে। নতুনদের জন্য এটা অ্যাকিউরেসি লেভেল চেক হচ্ছে, একদম একদম অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট। খুব ইম্পর্টেন্ট কথা বললে, অ্যাকুরেসিটা কিন্তু মেনটেন করতে হবে। দেখুন, কারণ হচ্ছে যখন 200-র মধ্যে 150-র উপরে স্কোর করতে হচ্ছে, আর এখানে কিন্তু স্কোরিং সাবজেক্ট হচ্ছে ম্যাথ, ইংলিশ, রিজনিং, একদম জিএস কারেন্ট অ্যাফেয়ার্সের ভরসা নেই। ওটাতেও স্কোর করা যাবে কিন্তু ভরসা নেই যে কোথা থেকে আসবে, কারণ অতগুলো সাবজেক্ট না। তো যেগুলো আমার স্কোরিং সাবজেক্ট সেখানে আমার ভুল করার, নেগেটিভ মার্কিং পাওয়ার চান্স নেই, তো অ্যাকুরেসিটা কিন্তু খুব ভাইটাল। আমি তো আমার রিজনিং এর ক্ষেত্রেও তাই বলি, প্র্যাকটিস প্রতিদিন, মানে এর বাইরে অপশন নেই। আর নতুন জিনিস যা শিখছো সেটাকে গ্র্যাব করতে হবে। মানে রিজনিং, যদি আপনি ইংলিশ স্যার বসে আছেন তার সামনে বলছি, রিজনিংয়ের সিনোনিমাস হচ্ছে থিঙ্কিং, তো ডেফিনেটলি আমাকে লজিক্যাল পার্টের যে থিঙ্কিং থাকছে তার সাথে আপনার ম্যাথের ক্যালকুলেশন পার্টও থাকছে। এটা একটা দারুণ সাবজেক্ট যেখানে স্টুডেন্টরা ইন্টারেস্ট তো পাই, তার সঙ্গে তাদের কাছে কিন্তু স্কোর করার একটা হাইলি চান্সেস। আর এসএসসি সিজিএলে আমরা ওভারঅল দেখেছি প্রত্যেকটা সাবজেক্টের প্যাটার্ন কিছু চেঞ্জ হলেও, কারণ ম্যাথে প্রবাবিলিটি, স্ট্যাটের পোর্শন, বেশ কিছু অ্যাডভান্স জিওমেট্রি, ত্রিকোণমিতি কোশ্চেন আসছে, ইংলিশেরও প্যাটার্ন কিছু চেঞ্জ হয়েছে। ওভারঅল বিচার করলে কিন্তু রিজনিংয়ের প্যাটার্ন খুব বেশি চেঞ্জ হয়েছে এটা বলা যায় না। আমরা ক্লাসে করতে গিয়ে প্রিভিয়াস ইয়ার দেখছি প্যাটার্ন খুব একটা মারাত্মক চেঞ্জ হয়ে গেছে এরকম কিছু ব্যাপার না। হ্যাঁ, কোশ্চেনের স্ট্যান্ডার্ড বা কোশ্চেনের কিছু ট্রিকি জায়গা যেটা আমরা চেঞ্জ হচ্ছে, আমরা তো আমাদের স্টুডেন্টদেরকে রেগুলার করাচ্ছি আর অ্যাডাপ্ট করছে, বা অন্যরাও যেখান থেকে তারা পড়াশোনা করছে নিশ্চয়ই সেখান থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে, কিন্তু প্র্যাকটিসের জায়গাটা থামালে চলবে না। তার মানে আমি প্রথম দিন ক্লাসে যেটা শিখেছিলাম, আমি পরীক্ষার আগের দিনও যেন সেটা সমদক্ষতায় করতে পারি, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আর তার জন্যই কিন্তু আমরা খুব বেশি যেটা স্টুডেন্টদেরকে বলবো, অবশ্যই মানে আপনারাও ক্লাসে বলছেন, মক টেস্ট, মানে এর লাস্ট 15 days রেগুলার ওয়াইজ ফুল মক, টপিক ওয়াইজ মক, এবং যেখানে যেটা সমস্যা মানে মকের অ্যানালিসিস সেটা করে নিজের ডাউটটা ক্লিয়ার করা। একদম, কারণ কি অর্ণব স্যার, অনেক সময় কি হয়, মানে আমরা হয়তো একটা সাবজেক্ট নিয়ে বসছি, সেই সাবজেক্টটার কোনো একটা চ্যাপ্টার বেসেছি এবং সেই চ্যাপ্টারটা সলভ করছি, অনেকটা টাইম লেগে গেল। তার মানে সেই সাবজেক্টে, সেই চ্যাপ্টারে আমি অনেকটা টাইম দিয়ে ফেলেছি। এবার আমার কোন সাবজেক্টের, কোন চ্যাপ্টারের কোন জায়গাটা আমার ঘাটতি আছে সেটা কিন্তু ওই মুহূর্তে আমার মাথায় কাজ করছে না, কারণ আমি তো তখন ওর মধ্যে ঢুকে আছি। মকটা দিলে কিন্তু ওই অ্যাসেসমেন্টটা হবে যে কোন জায়গায় আমার ঘাটতিটা আছে। এই তো এই কোশ্চেনটা আমি পারছি না, 4টে মক দেওয়ার পর দেখলো যে 4টেই আমি অ্যালজেব্রার প্রবলেম আটকে আছে, তার মানে আমার অ্যালজেব্রাতে ঘাটতি আছে। এটা ইংলিশের ক্ষেত্রে, রিজনিং এর ক্ষেত্রে, জিএস পার্টের ক্ষেত্রে,
যে জিএস পার্টে কিন্তু আমি বারবার পাচ্ছি না, তার মানে আমার ওটা সমস্যা আছে, বা এইটা পাচ্ছি, এই জিনিসটা জানাটাও তো তার খুব দরকার। জিওগ্রাফি সব পড়েছি, কোপেন পড়িনি, মানে এরকম একটা হ্যাঁ, মানে মিররের মতো কাজ করে আর কি, একদম নিজেকে দেখে নেওয়া যায় যে আমার কোন একদম, জায়গাটা আছে। মানে ঠিক বলেছেন, এর বাইরে অপশন নেই। এর বাইরে অপশন নেই। আর তারপর তো অর্ণব স্যার মেন্সের সময় আবার ডেসক্রিপটিভের জায়গা আসবে, হ্যাঁ। সেখানে আপনার আবার আরো হ্যাঁ। স্টুডেন্টদের ওয়ার্ম আপ করতে হবে, আবার সেভাবে রাখতে হচ্ছে। এবং হ্যাঁ, সেটা কিন্তু থ্রু আউট দ্য ইয়ারই একটু একটু করে প্র্যাকটিসটা আমাদের- চালিয়ে যেতে হয়, যেটা দেখুন সেটা তো আইসিতে আমরা করাই, আমি ওভারঅল একটা স্টুডেন্টদের Concept নিয়ে, আগে হ্যাঁ, যখন হ্যাঁ, ডিসকাস হ্যাঁ। করতে বসেছি তো এই নিয়ে কথা উঠছে বলে কথা বলা। একদম। আমরা তো আইসিতে একদম প্রথম থেকেই কিছুদিন হওয়ার পর থেকেই ডেসক্রিপটিভ, কারণ পরীক্ষার আমাদের বিশ্বাস যে 2 মাস আগে ডেসক্রিপটিভ সম্ভব, লেখা যায় না। সম্ভব। তাই আমি 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 কোনো দিনই পলাশ স্যার বা আমরা কোনো দিনই কিন্তু সেইভাবে অতটা এই সিজিএল এক্সামটাকে কিন্তু ওইভাবে ভাগ করতে পারি না, যে প্রিলিমিনারি। হ্যাঁ, আমি ডব্লিউবিসিএস করলাম, ঠিক আছে, বা তো মেনে নেওয়া যায়, কিন্তু আমি এটা প্রিপারেশন তো স্যার আমরা মেইনস ক্লিয়ার করার জন্যই দিচ্ছি, আপনি এবার দেখুন হঠাৎ তার মাঝখানে প্রিলিমস আসছে। একদম হঠাৎ করে পিএসসি মিসলিনিয়াস রেজাল্ট আউট করলো, 1 মাস পরে পরীক্ষা, এখন তার পক্ষে সম্ভব মেন্সের প্রিপারেশন নেওয়া? অসম্ভব। তাই এইভাবে ভাবলে হবে না, প্রিলিমস মেন্স আমাকে একদম ফোকাস করতে হবে যে মেন্স আরো 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 এগিয়ে বলি, আমাকে ফোকাস করতে হবে চাকরিটা পেতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি ওটাই বলছিলাম। হ্যাঁ, আমি তো শুধু প্রিলিমস একদম, ক্র্যাক করতে আসেনি, হ্যাঁ একদম। বা টায়ার 1 ক্রস করলে আমার একটা বিরাট সার্টিফিকেট হয়ে গেল, তাও নয়, ওভারঅল পারফরমেন্স। তাহলে মানে ওভারঅল আজকে অনেকদিন পর বেশ হ্যাঁ। আড্ডাটাও মানে হ্যাঁ। হলো। কনস্ট্রাকটিভ আড্ডা। সবাই একসাথে তো হই না, আজকে একটা কোইন্সিডেন্ট হলো কি তিনজনেই আমরা একসাথে চলে এসেছি। তিনজনের কাছ থেকে এনরিচ হয়ে স্টুডেন্টদের অনেক কিছু শেয়ার করতে পারবো, বলতে পারবো। এরপর তো আপনাদেরও মনে হয় ক্লাস আছে নাকি? হ্যাঁ, আমারও সময় প্রায় হয়ে আমরা এলো। স্টাডি ম্যাটের কিছু কারেকশন। হ্যাঁ, আর তাহলে ওভারঅল এখন স্টুডেন্টদের কাছে আমাদের এটাই বক্তব্য থাকবে যে বাকি সব কিছু বাদ দাও, টুইট, মেল, প্রোটেস্ট, সেটা তো নিজের মতো জায়গা থেকে চলছে, কালের কিন্তু নিয়ম সেটা- অনুযায়ী চলবে। সেটা পড়াশোনাটা হ্যাম্পার করে যেন না হয়, কারণ আর কয়েকদিনের মধ্যেই 1 বছরের স্বপ্নটা মহেন্দ্রক্ষণ। একদম মানে মহেন্দ্রক্ষণ যে জায়গাটা, অতএব খুব বেশি করে মক টেস্ট দিয়ে নিজের খামতির জায়গাটাকে ভুলিয়ে দিতে পারি যেন, সেই জায়গাটা করা। আর আমরা এডুকেটাররা সব সময় তাদের পাশে আছি মেন্টালি, তো সব সময় তাদের সাপোর্ট, তাদের এই অসুবিধার জায়গাটা আমরা নিশ্চয়ই বুঝছি। আমাদের পক্ষ থেকে যেটুকু করার সেটুকু তো আমরা করবই, এবং মোরাল সাপোর্ট সবসময় থাকছে। কিন্তু আবার একটা কথা, যেন তারা পরীক্ষাটা ভালো করে দেয়। এবারেও আমি আশা করছি যে আমাদের প্রচুর স্টুডেন্ট কিন্তু সাকসেস নিয়ে আসবে। আপনার কথাই হোক, বেশ সেটা তো সম্ভব। আমাদেরই পাওনা। না, আমরাও তো এক রকমের অভিভাবকই বটে। একদম। অভিভাবকরাও যদি সেই জায়গায় শোনে বা সেটা জানতে পারে, তাদের যেমন ভালো লাগবে, সেই জায়গাটা তো একদম। আমাদেরও তৈরি হয়। ঠিক আছে স্যার, ঠিক আছে, চলুন স্যার। আজকে ক্লাস ওঠা যাক। ব্যাপারগুলো খুব ভালো লাগলো, অনেকদিন পর একসাথে আড্ডা হবে। ঠিক আছে।